ওকে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন যেটা শিখাইছিলাম সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, মনে আছে তোমাদের? তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এটা যদি আমরা বুঝতে যাই বা এটা ট্রান্সফরমেশনে চলে যাই, তাহলে আমাদের আগে কিছু জিনিস জানা লাগে, যেটাকে আমরা বলি বেসিক। তো কি কি জেনেছিলাম আমরা গত ক্লাসে? আমরা জানছিলাম হচ্ছে ফ্রেজ কাকে বলে, ক্লোজ কাকে বলে, ক্লোজ কয় প্রকার এবং এই ক্লোজগুলোর বৈশিষ্ট্য কি। যেমন ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ ছিল, ক্লোজ হচ্ছে ওই বাক্যাংশ যেটার মধ্যে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব ছিল। আর ক্লোজকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। কি কি মনে আছে? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তারপরে সিম্পল ক্লোজ, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। যেই সেন্টেন্সের মধ্যে শুধু একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকতো সেটা ছিল হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যেই সেন্টেন্সের মধ্যে একটা মেইন ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সেটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। ভেরি গুড। আর কম্পাউন্ড সেন্টেন্স যেই সেন্টেন্সের মধ্যে একটা ভেরি গুড, অর্থাৎ একাধিক প্রিন্সিপাল ক্লোজ এন্ড বাট অর নর আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো ইত্যাদি দিয়ে যুক্ত থাকতো, সেটাকে আমরা বলতাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে আমরা দেখাবো সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স এবং কিভাবে কম্পাউন্ডে নিতে হয়। তো তোমরা রেডি? ভেরি গুড। তো প্রথমে আমরা একটা স্ট্রাকচারের দিকে ফলো করি। প্রথমে সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। তো প্রথমে সিম্পল সেন্টেন্সে যদি এই ধরনের একটা স্ট্রাকচার তোমরা দেখো, টু টু, তোমরা এই ধরনের স্ট্রাকচারের সেন্টেন্সগুলোর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে এতই যে না। স্ট্রাকচার হচ্ছে টু টু। আমাদের সিম্পল সেন্টেন্সে যদি আমরা একটা সেন্টেন্স লিখি এইভাবে, শি ইজ টু উইক। উইক মানে কি? টু ওয়াক। দেখো এখানে উইক আর ওয়াক দুইটা শব্দ অর্থ কি? হ্যাঁ, দুর্বল, আর ওয়াক মানে হাঁটা। তাহলে শি ইজ, ভেরি গুড, শি ইজ টু উইক টু ওয়াক অর্থ কি? হাঁটতে পারে না। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। যদি এই ধরনের একটা সিম্পল সেন্টেন্স থাকে সেটাকে আমরা যদি কমপ্লেক্স করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই স্ট্রাকচারটুকু একটু ফলো করব। সো দ্যাট, এইটুকু মনে রাখবো। আর এরপরে থাকবে হচ্ছে একটা সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। ক্যান নট অথবা কুড নট। ক্যান নট হচ্ছে প্রেজেন্ট সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সে, আর কুড নট হচ্ছে পাস্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এবার আমরা চেষ্টা করব কিভাবে কমপ্লেক্স করা যায়। তো প্রথমে দেখো এখানে আছে কি শি, এখানে কি লিখবো আমরা? শি ইজ সো, এই যে সো উইক। তারপরে কি লিখবো? দ্যাট। সাবজেক্ট এখান থেকে আসবে, কি হবে তাহলে? ভেরি গুড, দ্যাট শি ক্যান নট ওয়াক। সো এটা হয়ে গেছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে এই কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে হলো? কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে ভাগ করে বলে দিতে পারবা এটা এই কারণে কমপ্লেক্স সেন্টেন্স? সো দ্যাট বলছে, এটা একটা ক্লু হইতে পারে, বাট আমরা যেভাবে শিখছিলাম, দেখো শি ইজ সো উইক, সে খুবই দুর্বল। এরপরে দ্যাট শি ক্যান নট ওয়াক, যে সে হাঁটতে পারে না। সো দুইটা কি ক্লোজ আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে মেইন ক্লোজ। আর একটা সাবঅর্ডিনেট একটা মেইন ক্লোজ মিলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা চলে যাব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা বা দুইয়ের বেশি মেইন ক্লোজ অথবা প্রিন্সিপাল ক্লোজ এন্ড ভার্ব দিয়ে যুক্ত হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে নিয়মটা আমরা একটু মনে রাখবো মাথায়, টিপসটা, ভেরি এন্ড। সো এখানে যে প্রথম ক্লোজটা ছিল সেটা আমরা এখানে লিখব শি ইজ। দেখো ছিল কি? সো উইক, এখানে হবে আসো ভেরি উইক and she cannot walk. দেখো এখানে she is very weak, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, she cannot walk এটা একটা প্রিন্সিপাল ক্লোজ।
যোগ করেছি আমরা কি দিয়ে? অ্যান্ড দিয়ে। একটু ভালো করে খেয়াল করো, সেন্টেন্সটা আছে কি, শি ইজ ভেরি উইক অ্যান্ড শি ক্যান নট ওয়াক, এবং সে হাঁটতে পারে না। সেন্টেন্সটা ঠিক আছে, বাট সেন্টেন্সটাকে যদি আরেকটু স্ট্রং, অনেক বেশি বোল্ড এবং আরো বেশি বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে সেন্টেন্সটা আরো ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এইখানে একটা সযুক্ত যদি আমরা করি, তাহলে দেখো মানে অ্যান্সারটা খুব বেশি পারফেক্ট হয়। এমনিতে সোনা দিল সেন্টেন্সটা যে ভুল হবে ব্যাপারটা এরকম না, কারণ ভাষার বৈশিষ্ট্য কি? ভাষার বৈশিষ্ট্য হচ্ছে বোধগম্যতা, ভাষার বৈশিষ্ট্য হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। আমি তোমাকে একটা কথা বললাম, তুমি যদি সেটা সুন্দরভাবে বুঝতে পারো, এটাই হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। বাট আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা কিছু কিছু ওয়ার্ড ইউজ করি। শি ইজ ভেরি উইক, একটা প্রিন্সিপাল ক্লজ, শি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করলে কি বলবো? সে খুবই দুর্বল এবং তাই সে হাঁটতে পারে না। এই তাইয়ের অর্থের জন্যই সোটা চলে আসছে। যখন আমরা শিখবো তখন বাস্তব জীবনের সাথে একদম নিজের লাইফের সাথে রিলেট করে শিখবো। দেখো অন্যান্য সাবজেক্টের মতো ইংলিশ কিন্তু কোনো সাবজেক্ট না, বাংলা কিন্তু খুব একটা সাবজেক্ট না। পদার্থবিজ্ঞান সাবজেক্ট, ধর্ম একটা সাবজেক্ট, রসায়ন বিজ্ঞান সাবজেক্ট, সবকিছু সাবজেক্ট। ইংলিশটা হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, ওয়ে অফ কমিউনিকেশন। আমরা ভাষা দিয়ে কি করি? ভাষা দিয়ে যোগাযোগ করি। উইদাউট ল্যাঙ্গুয়েজ উই ক্যান নট কমিউনিকেট উইথ আদার্স। যদি আমরা ল্যাঙ্গুয়েজটা না থাকে, কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারবো? এটা একটা কমিউনিকেশনের মাধ্যম। সো কমিউনিকেশনটা যত ভালোভাবে আমরা করতে পারবো, আমাদের ভাষার উদ্দেশ্য তত বেশি সাধিত হবে, সফল হবে। সো এই রুলসটা আমরা একটু আরেকবার দেখি। যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখো টু 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 এই স্ট্রাকচারটা আছে, সেটাকে কমপ্লেক্স করতে আমরা একটা টিপস ফলো করব, মাথায় রাখবো, সেটা হচ্ছে সো দ্যাট। আর এখানে হচ্ছে ভেরি অ্যান্ড। এই বিষয়টা বুঝতে কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, এখন যদি আমি এখানে নতুন একটা সেন্টেন্স দিই, তোমরা করতে পারবো না? ওকে, আমি একটা সেন্টেন্স দিব, তোমরা সেটা করবা। এটা কি লেখা যায়? হ্যাঁ বলো, দা প্রবলেম। ভেরি গুড, দা প্রবলেম ইজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড। ভেরি গুড, আন্ডারস্ট্যান্ড। এটা করতে পারবা? ওকে, তোমরা এটা করো, আমি একটু পরে দেখবো এটা কিভাবে কমপ্লেক্স করবা এবং কিভাবে কম্পাউন্ড করবা। ওকে, সো এর মধ্যে আমরা আরেকটা রোজ তোমাদের জন্য দিব, কারণ শুধুমাত্র টু টু যুক্ত সেন্টেন্সই তো থাকবে না, যেগুলো আমাদের করা লাগবে, আরো বিচিত্র ধরনের সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সগুলো আমরা তোমাদের জন্য দিব। ধরো যদি কোনো সেন্টেন্সে ইন স্পাইট অফ বসে, কি বসে? ইন স্পাইট অফ। তোমরা জানো ইন স্পাইট অফ অর্থ কি? হ্যাঁ, কেউ কেউ জানো, ওই যে কে যেন বললো, সত্ত্বেও। ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। ডেসপাইট একই অর্থ, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, এর মানে সত্ত্বেও। তো এই ধরনের একটা সেন্টেন্স আমরা এখানে লিখি, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। তাহলে দেখো, ইন স্পাইট অফ হিজ পভার্টি মানে কি? তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এই ইন স্পাইট অফ যুক্ত সেন্টেন্স গুলো যদি থাকে, তাহলে এগুলোকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব কিভাবে, সে নিয়মটা একটু দেখো। দো অথবা অলদো বসাবো। কি বসাবো? দো অথবা অলদো। কেন? একটু অর্থটা চিন্তা করো। আমরা কিন্তু রুলসের চাইতে অর্থটা বেশি প্রাধান্য দিচ্ছি। ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এইখানে আমরা কমপ্লেক্স করতে হলে আমার যেটা লাগবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে, একটা মেইন ক্লজ লাগবে। তো এইখানে দেখো একটা মেইন ক্লজ অলরেডি আছে, আছে না? আর এই অংশটাকে আমরা ক্লোজ বানাই দেবো। ক্লোজ বানাইতে হলে কি লাগে? একটা সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব। সো এইখান থেকে সে অনেস্ট, আর তাহলে দরিদ্রটাকে সেই নিশ্চয়ই, এই জন্য এখান থেকে আমাকে একটা সাবজেক্ট নিতে হবে। কি লিখবো আমরা? হি। এরপরে একটা ভার্ব দরকার হয় না? সাবজেক্ট ভার্ব, এবার ক্লোজ হয়েছে।
তাহলে হি ইজ পভার্টি আছে, হি ইজ পভার্টি, সে হয় দারিদ্রতা, এই ধরনের কি হয় না। এই সেন্টেন্সটাকে তাহলে এখানে আমার কি করতে হবে, পোর, হি ইজ পোর। এবার দেখো এটা একটা মেইন ক্লোজ হয়ে গেছে, মেইন ক্লোজ তো রাখা যাবে না, কারণ মেইন ক্লোজ তো আমার অলরেডি এখানে আছে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বানাবো, এই জন্য এখানে একটা দো বসাবো, টি এইচ ও ইউ জি এইচ, দো হি ইজ পোর, একটা কমা দিব, তারপরে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এটা আমি এইভাবে সবসময় বলি, যেহেতু আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। এটা ধরো আমার কাছে একটা দোতলা বিল্ডিং আছে, কয়তলা বিল্ডিং, দোতলা, তো উপরের তলাটা নষ্ট হয়ে গেছে, নিচের তলাটা ভালো আছে, তো আমি যদি ওই দোতলা ভালো করে করতে যাই তাহলে কি দুইটা ভেঙে আবার নতুন করে করব না, যেহেতু নিচেরটা ভালো আছে আমি এটা রেখে দিব, উপরেরটা ভেঙে আবার নতুন করে করব। তো আমার দরকার একটা মেইন ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আমার একটা মেইন ক্লোজ আছে, এটা আমি রেখে দিব। আর এই যে আরেকটা ক্লোজ আছে, এই ফ্রেজ আছে, এই ফ্রেজটাকে ভেঙে আমরা ক্লোজ বানাবো। সেই জন্য এখানে আমরা কি লিখলাম, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ, দুইটা মিলে কি হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এটাকে যদি আমরা এখন কম্পাউন্ড করতে যাই তাহলে কি করব, তোমাদের কি মনে আছে কম্পাউন্ড করতে হলে কি দিয়ে যুক্ত করতে হয়, এন্ড, বাট, অর, নট, এইগুলো দিয়ে, তাই না? আচ্ছা, সো যদি তুমি দেখো ইনস্পাইট অফ যুক্ত কোনো সেন্টেন্স আছে সিম্পলে, এটা কমপ্লেক্সে দো অল দো দিয়ে করব, আর কম্পাউন্ডে বাট দিয়ে যুক্ত করব। একটু চিন্তা করলে বুঝতে পারবা, যদিও মানে কি যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল না। ওকে, তো এখানে আমরা সেন্টেন্সটা কি লিখবো, এখানে একটু তাকাও, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, বাট এই অংশটা আমাদের এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বানায় দিছে। এই অংশটা বাদ দিলে কি দুইটা মেইন ক্লোজ হয়ে যাচ্ছে, এবং তখন আমরা বাদ দিয়ে যুক্ত করলে এটা হয়ে যাবে কি কম্পাউন্ড সেন্টেন্স। খুব সহজ না? পানি খেতে যাবা, যাও। সো দেখো আমরা এখানে এটা করে ফেলি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। খুব ইজি, একটু খেয়াল করে দেখো এখানে আমরা আসলে বাটটা বসাইলাম কেন, এন্ড বসাইলে কি সমস্যা হইতো, এন্ড বসাইলে যে সমস্যাটা হইতো, যদি স্বাভাবিক যে ঘটনাটা, একজন মানুষ যদি অসুস্থ থাকে সে ক্লাসে আসতে পারবে না, সাধারণভাবে একজন মানুষ দরিদ্র হইলে তার কি করার কথা, তার দারিদ্রতা দূর করার জন্য অসৎ উপায় অবলম্বন করার কথা, কিন্তু সে সেটা করছে না, যেহেতু স্বাভাবিক যেটা হওয়ার কথা সেটা করতেছে না, তখন কি হবে, বাট হবে। আর যদি স্বাভাবিকতা বজায় থাকতো, সে অসুস্থ, সে স্কুলে আসে নাই, তাহলে এন্ড হইতো। সে দরিদ্র, সে সৎ না, এন্ড হইতো। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ স্বাভাবিকের বাইরে গিয়ে যেটা হবে সেখানে আমরা বাট বলি। ফাইন। সো আমরা আরেকবার দেখি, ইনস্পাইট অফ যুক্ত বা ডেসপাইট যুক্ত কোন সেন্টেন্স থাকলে কমপ্লেক্স করতে দো বা অল দো ব্যবহার করব, এবং কম্পাউন্ড করতে বাট দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করব। কারো কোনো প্রশ্ন আছে, এটা বুঝতে কোনো সমস্যা আছে? ওকে ফাইন, এটা যদি বুঝতে কোনো সমস্যা না থাকে আমি একটু আরেকটা রুলসে যাই, মুছে দিব। ফাইন, ওকে, সিম্পলে যদি বাই প্লাস জেরান্ড থাকে, জেরান্ড সম্পর্কে আমরা গতদিন বলছিলাম না, কি বলেছিলাম, যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হয় জেরান্ড হবে, না হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাই না? আচ্ছা, সো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে কমপ্লেক্স করব এবং কিভাবে কম্পাউন্ড করব সেটা আমরা আজকে দেখব। যদি বাই প্লাস জেরান্ড অর্থাৎ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ইফ যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা আছে না তোমাদের? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, অর্থাৎ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হইলে এটাকে কমপ্লেক্স করলে আমরা ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখব, ঠিক আছে? আর কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব, ইম্পারেটিভ ইফ ড্যাশ ড্যাশ কি হবে, এন্ড হবে। তাহলে এটা আমরা মনে রাখবো, এরপরে আমরা একটা সেন্টেন্স দিয়ে এই রুলসটাকে বা ট্রিপসটাকে আমরা বোঝার চেষ্টা করব। তোমাদের কি বোরিং লাগতেছে? আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? ভেরি গুড,
বুঝতে সমস্যা হলে আমাকে কোশ্চেন করবা উইদাউট এনি হেজিটেশন। সো এখানে আমরা একটা সেন্টেন্স লিখি, বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। ওকে, দেখো, বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। কঠোর অধ্যয়নের দ্বারা বা কঠোর অধ্যয়নের মাধ্যমে তুমি পরীক্ষায় পাস করবে। ওকে, সো এখানে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে কি, যদি তুমি কঠোর অধ্যয়ন করো, স্টাডিং মানে কি অধ্যয়ন করা, পড়াশোনা করা, তাহলে আমরা এখানে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো, ইফ ইউ স্টাডি। এখানে কি স্টাডিং লিখবো না, ইফ ইউ স্টাডি। কেমন স্টাডি করবা, হার্ড। যদি তুমি কঠোর পরিশ্রম করো, কঠোর অধ্যয়ন করো, তাহলে তুমি কি করতে পারবা, ইউ উইল ইন দ্য এক্সাম। ক্লিয়ার? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে আমরা এটা করব। ওকে, এখানে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সম্পর্কে তোমাদের বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি বলতো, দুইটা বৈশিষ্ট্য বলছিলাম। নাম্বার 1, এটা ভার্ব দিয়ে শুরু হয়, আর নাম্বার 2 কি, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, অন্য কোনো টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে না। ঠিক আছে, তো আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য দরকার নাই, ভার্ব দিয়ে শুরু হয়, এটাই আমরা দেখি। সো এখান থেকে আমরা একটা ভার্ব নিব, কোনটা ভার্ব আছে, স্টাডি। সো আমরা এখানে লিখলাম স্টাডি হার্ড অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু চমৎকার একটা ব্যাপার চলে আসছে, যে স্যার আপনি তো বারবার বলতেছিলেন যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ লাগবে, তাই না? বাট এইখানে আবার ক্লজের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনি বলছিলেন কি একটা সাবজেক্ট লাগবে, তারপর একটা ফিনিট ভার্ব লাগবে। বাট এইখানে সাবজেক্ট কই, এখানে তো সরাসরি ভার্ব। একটা প্রশ্ন থাকে না? তো প্রশ্ন থাকলে প্রশ্ন করো না কেন? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, যে স্যার এটার মধ্যে তো সাবজেক্ট নাই, তাহলে এটা কেন ক্লজ হইতেছে, আপনি ক্লজ কেন বলতেছেন, ভুল করতেছেন। হ্যাঁ, সো এই জায়গায় একটা কথা হচ্ছে, একটু আমাদের অফ টপিক, টপিকের বাইরে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো থাকে, এই সেন্টেন্সের মধ্যে আসলে যে সাবজেক্ট থাকে না, কথাটা সত্য না। এটার ভিতরে একটা সাইলেন্ট সাবজেক্ট থাকে। সাইলেন্ট সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। আমি যখন তোমাকে বলবো যে ক্লোজ দ্য ডোর, তার মানে কি, ইউ ক্লোজ দ্য ডোর, তুমি দরজাটা বন্ধ করো। আমি যখন তোমাকে বলবো গেট আউট, ইউ গেট আউট, তুমি বাইরে যাও। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে সাধারণভাবে বলি, এটা অনেকটা সরলীকরণ হয়ে যায়, যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, ভার্ব থেকে শুরু হয়। ভার্ব থেকে শুরু হয় ঠিক আছে, বাট একটা সাইলেন্ট সাবজেক্ট থাকে সব সময়। বিষয়টা ক্লিয়ার? তার মানে এখানে একটা সাইলেন্ট সাবজেক্ট আছে, তারপরে ভার্ব তৈরি হয়েছে। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই এখন, ক্লিয়ার? ভেরি গুড। সো দেখো, আমরা এবার চলে আসি সিম্পল সেন্টেন্সে, যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, জেরান্ড থাকে, তাহলে কমপ্লেক্সে কি করব, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর কম্পাউন্ডে কি করব, ইম্পারেটিভ অ্যান্ড। ভেরি গুড। এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, থাকলে করতে পারো। এটা দিয়ে কি সেন্টেন্স তৈরি করে তিনটা জায়গায় নিতে পারবা, ট্রান্সফার করতে পারবা? আমি একটু পরে ধরবো, আবার মাথায় রাখে যেন। হ্যাঁ, এরপরে উইদাউট প্লাস জেরান্ড। আচ্ছা, উইদাউট প্লাস জেরান্ড যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা অনেকটাই আগের মতো। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স। ফাইন, ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স লিখবো, তারপরে আগের মতো। আর এখানে কি হবে বলো তো, কে বলতে পারবা, ইম্পারেটিভ অর। ফাইন, লেখাগুলো কি বোঝা যায়? ফাইন। তো এখানে আমরা একটা সেন্টেন্স দিয়ে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। উইদাউট স্টাডি একবার দিছি, এবার রিড দেই। হ্যাঁ,
উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। তুমি যদি ভালো মতো পড়াশোনা না করো তাহলে কি হবে? ভেরি গুড, ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। তাহলে দেখো উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল। সো এখানে আমাদের কি হওয়ার কথা ছিল? এটা আমাদের হওয়ার কথা ছিল ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স। তো সেন্টেন্সটা কি হতে পারে একটু বলো তো? ইফ নেগেটিভ মানে কি? ডোন্ট রিড হবে, ডোন্ট read attentively. You will fail. আচ্ছা, সেন্টেন্সটা বাংলাকে if you don't read attentively, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো you will fail, তাই না? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কিন্তু এখন তো তোমরা কি করো? মাঝে মাঝে পড়াশোনা না করে পাস করে যাও, তাই না ব্যাপারটা? হ্যাঁ, কিন্তু এটা করা যাবে না। জীবনে কোনো না কোনো ক্ষেত্রে যায় তোমাকে ধরা খাইতেই হবে। তুমি যদি কোনো কিছু না শিখে যাও তাহলে এমন একটা জায়গায় তুমি যে ধরা খাবা যেটা তোমার জীবনে বড় ধরনের ক্ষতি করবে। ওকে, ফাইন। এরপরে আমরা চলে আসি ইম্পারেটিভ আর হচ্ছে অড। ইম্পারেটিভ আমরা অলরেডি জেনে গেছি। আচ্ছা, এখানে আমরা কি করব? ভার্ব কি ডোন্ট দিয়ে শুরু করব না রিড দিয়ে? রিড, কারণ মেইন ভার্ব এখানে আসবে। মেইন ভার্ব হচ্ছে আমার রিড। রিড কি? attentively or you will fail. ক্লিয়ার? হ্যাঁ, তো আমরা আরেকটু দেখি যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। এটাকে আমরা কমপ্লেক্স করতে কি করব? ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। আর ইম্পারেটিভে কি, এই কম্পাউন্ডে কি করব? ইম্পারেটিভ অড। রিড অ্যাটেন্টিভলি, এটা অনেকটা বি এর মতো মনে হচ্ছে, বাট এটা কিন্তু বি না, এটা কিন্তু আর। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তাই না? আচ্ছা, সো এই যে এই ধরনের উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ধরনের একটা সেন্টেন্স তোমরা বলো তো যেটাকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবো। Without taking physical exercise, you cannot be fit. ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ না করে তুমি কি করতে পারো না? ফিট থাকতে পারো না। সো এটাকে তোমরা কি করবা? কমপ্লেক্স এবং কম্পাউন্ডে করে ফেলবা। আচ্ছা, আমরা আরেকটা টিপসে যাই। আরেকটা টিপস দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব, কারণ অনেকগুলো টিপস আমরা দিয়েছি আসলে। এই 5টা টিপস যদি তোমরা ফলো করো তো তোমাদের মোটামুটি অর্ধেকের মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কভার হয়ে যাবে। এবং আমাদের নেক্সট ক্লাসে আমরা বাকি আর 5টা রুলস দিব। এই 10টা রুলস যদি তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারো, আই থিঙ্ক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? দেখো, অনেক সময় আমাদের বাক্যে ভার্ব প্লাস আইএনজি থাকে। কি থাকে? ভার্ব প্লাস আইএনজি। এরকম সেন্টেন্স যদি তোমার থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে করব? একটা এক্সাম্পল দেই। গোয়িং হোম আই ফাউন্ড হিম সিক। গোয়িং হোম মানে কি? বাড়িতে গিয়ে আই ফাউন্ড হিম সিক, আমি তাকে অসুস্থ পাইলাম। অসুস্থ পাইলাম বা অসুস্থ দেখেছিলাম। ফাইন। সো এই ধরনের যদি কোনো সেন্টেন্সটা থাকে তাহলে এখানে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা দেখব। এখানে আমরা অ্যাজ, সিন্স অথবা হোয়েন শব্দটা ব্যবহার করব। অ্যাজ মানে যেহেতু, সিন্স মানেও যেহেতু, হোয়েন মানে হচ্ছে যখন। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে আমরা কি করব? ওই যে প্রথমে যেই ঘটনাটা ঘটাইছিলাম সেটা করব, অর্থাৎ অ্যান্ড দিয়ে এই সেন্টেন্সটাকে আমরা যুক্ত করব। তো দেখো, আমরা বলছি গোয়িং হোম আই ফাউন্ড হিম সিক। এখানে তাহলে আমাদের কি বলবে? অ্যাজ, সিন্স, হোয়েন।
এখন যে কোনো একটা বসালেই কি হবে? ব্যাপারটা সেরকম না, এই সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হইতে হবে। ফাহিম? কি হইতে হবে? এই সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হইতে হবে। তো দেখো, ওই যে যেটা বলছিলাম, আমাদের একটা দোতলা ঘর থাকলে একতলা আমরা রেখে দিব, যদি যেটা ভালো আছে, পরবর্তীটাকে আমরা ভাঙবো। এখানে দেখো আই ফাউন্ড হিম সিক, এটা একটা মেইন ক্লোজ আছে, এখানে আমার একটা মেইন ক্লোজ লাগবে, এটা রেখে দিব। তাহলে এই যে ফ্রেজটা আছে গোয়িং হোম, এটাকে আমরা একটা ক্লজের মতো তৈরি করব। তো গোয়িং হোম মানে কি? বাসায় গিয়ে। এখানে আমরা বলতে পারি না যখন আমরা বাসায় গিয়েছিলাম আমরা তাকে সিক পাইছিলাম, বলা যায় না? তাহলে এখানে আমরা কি বসাইতে পারবো? হোয়েন। হোয়েন বাসায় কে গেছিল? আমি যেহেতু তাকে ফাউন্ড করছিলাম, তাহলে আমি গিয়েছিলাম। দেখো এখানে ফাউন্ড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এখানে পাস্ট টেন্স লাগবে। হোয়েন আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট হোম, যখন আমি বাড়িতে গিয়েছিলাম। আর পরবর্তীটা তো রয়ে যাবে, এফ ও ইউ এন ডি, ফাউন্ড হিম সিক। ফাউন্ড হিম সিক। বিষয়টা বুঝতে পারছো? যখন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ শুরুতেই ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স থাকবে, তখন সেটাকে আমরা অ্যাজ সিন্স হোয়েন্স, অ্যাজ সিন হোয়েন এবং কম্পাউন্ডে অ্যান্ড দিয়ে যুক্ত করব। দেখো একটা জিনিস, কমপ্লেক্স করতে পারলে কম্পাউন্ডটা ইজি হয়ে যায়, তাই না? কমপ্লেক্সের দুইটা ক্লোজ থাকেই, সাবঅর্ডিনেটটাকে শুধু মেইন ক্লোজ বানাইতে হয়। এখানে একটু খেয়াল করে দেখো, এটা একটা মেইন ক্লোজ, এইটুকু মেইন ক্লোজ হইতো, এটা এসে ঝামেলা করে ফেলছে, তাই না? তাই আমরা কি করবো? এটাকে সরাই দিব কম্পাউন্ডে। আমি বাসায় গিয়েছিলাম এবং আমি তাকে অসুস্থ পেয়েছিলাম, তাহলে এখানে কি হবে? আই ওয়েন্ট হোম and I found him sick. সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একেবারে সহজ না? কেমন সহজ? জিলেপির মতো সহজ নাকি? ওকে, তো দেখো এই যে আমরা ক্লাসটা করতেছি, এই ক্লাসটা শেষ করে কি আমি লাইব্রেরিতে যাব, এই ক্লাসটা শেষ করে তোমরা একটু রিল্যাক্স করবা, স্কুলটা শেষ করে তোমরা বাসায় যাবা, এই ধরনের একটা সেন্টেন্স আমরা আজকে তৈরি করি। তারা ফিনিশিং দ্য ক্লাস, আই উইল গো হোম। ফিনিশিং দ্য ক্লাস, ক্লাস শেষ করে আই উইল গো হোম, আমি কোথায় যাব? বাড়িতে যাব। ক্লিয়ার? এইটা তোমরা বাসা থেকে করবা। তাহলে আজকে আমরা কয়টা রুল শিখছি? 5টা রুল শিখছি। শুরু থেকে আরেকবার আমি একটু রিমাইন্ড করে দেই, ঠিক আছে? প্রথম দিকে যেটা ছিল, তা আমার কাছে একটা কপি আছে, আমি একটু দেখে দেখে বলি তোমাদের। প্রথমে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে টু টু যুক্ত সেন্টেন্স ছিল। কি ছিল? টু টু। টু টু যুক্ত সেন্টেন্স সিম্পলে থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স করতে গেলে কি ব্যবহার করতাম? সো দ্যাট। আচ্ছা, আমি একটু শুরু থেকে তাহলে আরেকবার একটু লিখে দেই। প্রথমে ছিল টু টু যুক্ত সেন্টেন্সকে এখানে আমরা কি করতাম বলো তো? সো দ্যাট। সো দ্যাট। আর এখানে কি হইতো? ভেরি এন্ড। এইটুকু মনে রাখতে হবে। আর একটা করে সেন্টেন্স তোমরা সবসময় এক্সাম্পলটা মাথায় রাখবা, ওই সেন্টেন্স থেকে যেন নতুন করে তুমি রুলসটাকে বের করতে পারো। রুলস থেকে সেন্টেন্সে না, সেন্টেন্স থেকে যেন রুলসটাকে তুমি বের করতে পারো, ডিসকভার করতে পারো। ওকে, 2 নম্বরটা আমাদের কি ছিল মনে আছে? ইন স্পাইট অফ। তো ইন স্পাইট অফ যুক্ত অথবা ডেসপাইট, তাই তো? ডেসপাইট। ইন স্পাইট অফ বা ডেসপাইট যুক্ত সেন্টেন্স থাকলে আমরা কমপ্লেক্সে কি লিখবো? দো বা অলদো। আর কম্পাউন্ডে কি থাকবে? বাট। ওকে, 3 নম্বরটা কি ছিল? বাই প্লাস জেরান্ড। জেরান্ড থাকলে এখানে আমরা কি করতাম? ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। আর এখানে কি করতাম? ইম্পারেটিভ এন্ড। ওকে ফাইন। আর 4 নম্বরে কি ছিল? উইদাউট
without plus zero. উইদাউট প্লাস জেরান্ড। আর এখানে কি হইতো? ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আর এখানে কি? ইম্পারেটিভ ড্যাশ ড্যাশ অর। আর লাস্টেটা তো আমার সবার মনে আছে, তাই না? হ্যাঁ। সো এই 5 ধরনের সেন্টেন্স তোমরা বাসা থেকে 3টা করে সেন্টেন্সে লিখবা এবং প্রত্যেকটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে আসবা। এদিকে হচ্ছে তোমাদের আজকের পড়া। সো আজকে তোমরা সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আরো আলোচনা করব।